নমস্কার, গোল টেবিল ফুটবল পডকাস্টের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমি গৌরব, আমার সাথে তথাগত। আমরা দুজন চলে এসেছি আমাদের ফুটবল ফান্ডা সিরিজের নতুন এপিসোড নিয়ে। আজ আমরা কি করব? আজকে আমরা এই যে চ্যাম্পিয়ন্স লিগ হলো, উচল করতে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল দুটো ম্যাচের দুটো লেগ হয়ে গেছে, চারখানা খেলা। সেই খেলার আমরা রিভিউ করব আজ। অনেকদিন বাদে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে চারটে ম্যাচই খুব মজার হলো। এবং এই চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল স্টেজ থেকেই আমরা দেখেছি যে সমস্ত ফেভারিটরা উঠেছিল এবং সেখান থেকেই মজা শুরু হয়েছে। সেই মজা নিয়ে আমরা একটু আড্ডা মারবো আজকে। প্রথম ম্যাচ যদি আমরা কথা বলি, পিএসজি ভার্সেস ডর্টমুন্ড। পিএসজি ভার্সেস ডর্টমুন্ডের দুটো লেগেরই ফলাফল 1-0 ডর্টমুন্ড, 1-0 ডর্টমুন্ড ইভেনচুয়ালি 2-0 গোলে এই টাইটা জিতে নেয়। আমরা প্রথমে কথা বলি ফার্স্ট লেগে নিয়ে। যেটা সব থেকে আগে বলার কথা সেটা হলো জেমি ক্যারিগার। সে এই ইয়েলো বলে গিয়ে বসে এই খেলাটা দেখেছে এবং বলেছে যে আজ থেকে সে আর ডর্টমুন্ড থেকে ফিরবে না, সে ওখানেই থেকে যাবে, ওখানকার পুরো পার্মানেন্ট বাসিন্দা হয়ে যাবে। এটা কেন মনে হয়? এর পিছনে কি ক্লপের কোনো ভূমিকা আছে? ক্লপ চলে যাবে বা জার্মানি ফিরে আসছে বলে না, তবে জার্মানির বা ডর্টমুন্ডের সব এই ইয়েলো বলের কথা বলতেই হয়। তার কারণ আমার মনে হয় যে আমি লিভারপুলের সমর্থক বলে বলছি না, কিন্তু যদি লিভারপুলের সমর্থকদের গোষ্ঠীটাকে ছেড়ে দিয়ে যদি অন্য কোনো ক্লাবের সমর্থক যাদের প্রচণ্ড মন কাড়ে আর কি, যাদের মানে তুই বল যে মানে ডর্টমুন্ডকে বোধহয় মানে ডর্টমুন্ডের রাইভালরা ছাড়া কেউই খুব একটা হেট করে না, সবার পছন্দ ভীষণই। আমরা আগের দিনই আমাদের কথা হচ্ছিল যে ডর্টমুন্ড যদি চ্যাম্পিয়ন্স লিগ জেতে সবাই খুশি হবে, একমাত্র রিয়াল মাদ্রিদ সাপোর্টার ছাড়া সবাই খুশি হবে। এবং ডর্টমুন্ড নো হেটার্স একটা ক্লাব, সেই ক্লাব ফার্স্ট লেগে ফুলকুর্গের গোলে, ফুলকুর্গ যেটা আমরা বলছিলাম আগের দিন যে মানে ঠিক সময় আর কি ফুলকুর্গের কাছ থেকে এটা মানে আশা করা যায় না। ফুলকুর্গ গত 5-6 ম্যাচে যা ফুটবলটা খেলছে, হ্যাঁ 5-6 ম্যাচে 2 মাস ধরে আর কি, সেটা ফুলকুর্গ নিজেও কখনো ভাবেনি যে এই ফুটবলটাও খেলবে। এই ম্যাচে আমরা দেখলাম যে দুটো টিমই প্রচুর চান্স ক্রিয়েট করলো এবং প্রচুর চান্স মিস হলো, যেটা পিএসজি সেকেন্ড লেগেও বজায় থাকলো। এই চান্স মিসের ব্যাপারে তুই কি বলবি? আমার মনে হয় যে যেহেতু খেলাটা তুই মনে কর প্রথম লেগের খেলাটা প্রচন্ড একটা ফ্র্যান্টিক খেলা হচ্ছিল, কেউই যে খেলাটাকে ধরে খেলবে, যেটা আর কি পিএসজি অন্তত লুইস এনরিকের টিমের কাছ থেকে আমরা যেটা আশা করি যে মিডফিল্ডে একটা ডমিনেন্স থাকবে, মিডফিল্ড থেকে খেলা স্লো হয়ে সেটা দূর সাইডে ছড়বে, সেখান থেকে বক্সে বল আসবে, খেলাটা আস্তে আস্তে হবে, সেটা একদমই হলো না। আমার মনে হয় এই জন্য ডর্টমুন্ড এটা আর কি যেহেতু নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচটা পেয়েছে, ওরা আর কি খেলাটাকে এই থিতিয়ে যেতে দিল না, খেলাটাকে জমাট বাঁধতে দিল না। এবং সেটার মূলে ছিল জেডন স্যানচোর খেলাটা ভীষণ গুরুত্বপূর্ণ। স্যানচো একদিকে আডিএমি, এবং স্যানচো আমরা জানি যে সিজনের মাঝে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ডর্টমুন্ডে লোনে এসছে, হয়তো সেই ডিলটা পার্মানেন্ট, আবার ডর্টমুন্ডে সে ফিরে আসবে, ঘরের ছেলে ঘরে ফিরে এলো। কিন্তু এই স্যানচোর খেলা আমাদের খুব নজর কেড়েছে। আমরা ফার্স্ট লেগ নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ এই ম্যাচের সেকেন্ড লেগ আমার মনে হয় অনেক বেশি মানে আলোচনা ডিমান্ড করে। ফার্স্ট লেগ যদি ফ্র্যান্টিক হয়ে থাকে তাহলে ওটা সেকেন্ড লেগটা হলো ফ্র্যান্টিক ইন্টু 5 এবং সেটা সব থেকে বড় নিদর্শন হচ্ছে সেকেন্ড লেগের সেকেন্ড হাফে, বিশেষ করে ফার্স্ট হাফেও পিএসজি 3 থেকে 4 বার পোস্ট হিট করে এবং সমস্ত প্লেয়ার একবার করে পোস্টে মারছে। পিএসজি কি ঠিক করে এসেছিল এই ম্যাচে গোল করবে না? হ্যাঁ, পিএসজি ঠিক করে এসেছিল গোল করবে না। আমার আসলে এমবাপেকে দেখে একটু মায়াই হচ্ছিল শেষমেশ, কারণ এমবাপে পিএসজির হয়ে কিছু করতে পারলো না। আমার মনে হয় যে এখানে পিএসজি নিয়ে আমরা একটা আলাদা এপিসোড করতে পারি, যে পিএসজি কেন এরকম একটা ক্রাঞ্চ মোমেন্টে এসে বারবার ফল্টার করে যায়। তুই দেখবি যে পিএসজি কিন্তু গ্রুপ স্টেজ যখন শুরু হয় চ্যাম্পিয়ন্স লিগে, গ্রুপ স্টেজে কিন্তু পিএসজি ভালো পারফর্ম করে, তার কারণ সিজনের ওরা মধ্যে থাকে, সিজনটা ওদের চলছে, শুরু হয়েছে সদ্য শুরু হয়েছে ফ্রান্সে, সেই সময় গ্রুপ স্টেজে ম্যাচগুলো হচ্ছে, ওই সময় দেখবি পিএসজি কিন্তু এই ডর্টমুন্ডের সাথে কিন্তু ওরা সেম গ্রুপে ছিল, তাদের কাছে কিন্তু পিএসজি হারেনি। বরুসিয়া ডর্টমুন্ডে গিয়ে ওরা সিগন্যাল ইডুনা পার্কে গিয়ে ওরা ড্র করেছে, নিজেদের হোম ম্যাচে ওরা কিন্তু জিতেছে এবং বেশ ডমিনেট করে জিতেছে। এইখানে কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না। এবং পিএসজি যে নিজের ঘরোয়া টুর্নামেন্টে, ঘরোয়া লিগে খুব বেশি চ্যালেঞ্জ ফেস করে না, সেটাও মনে হয় চ্যাম্পিয়ন্স লিগের বারবার যে বিলো পার পারফরমেন্স, সেটার পিছনে একটা প্রধান কারণ হলো যে এক সপ্তাহ আগে তো ফ্রেঞ্চ লিগ জিতে গেছে, এবার আর কিছু করার নেই। তো এটা একটা সমস্যা পিএসজি, যেটাকে পিএসজি আমার মনে হয় যে পিএসজি এই জিনিসটা পিএসজিকে যদি ওরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়, যেটা ওদের নাসের এল খালাফির যে মেন প্রজেক্ট, যে
পিএসজি একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। সেটা তো এমবাপ্পেকে নিয়ে হলো বলে আর মনে হচ্ছে না, সেটা এমবাপে বা নেইমার বা মেসি, আমার মতামত এটা যে এমবাপে নেইমার মেসির উপরে সেটা খুব একটা ডিপেন্ড করছে না। তোমার লিগ কতটা তোমার কম্পিটিটিভ, ঠিক আছে, তুই বলতে পারিস যে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, লা লিগাও তো অতটা কম্পিটিটিভ না, কিন্তু ওখানে তো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ দুজনকে মোটামুটি 30 গেম অব্দি চেস করে, এবং অ্যাথলেটিকো মাদ্রিদও থাকে, কখনো কখনো অ্যাথলেটিকো মাদ্রিদ লা লিগা জিতেই ফেলে, সেটা আমরা ফ্রেঞ্চ লিগা জিতি না, যাই হোক। কিন্তু পিএসজির কথা আমরা বললাম, পিএসজি নকড আউট হয়ে গেছে। যারা ফাইনালে উঠেছে সেই ডটমুন্ডের পারফরমেন্সে যদি আমরা আসি, ম্যাট হামেলস গোল তো করেইছে, কিন্তু তাছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স এমবাপেকে পকেটে রেখে মোটামুটি গোটা ম্যাচে নড়তে দেওয়া হয়নি। এমবাপে বোধহয় সারা ম্যাচে 2 না 3টে চান্স পেয়েছে। এর পুরোপুরি ক্রেডিট যাচ্ছে ম্যাট হামেলসের, মানে কিছু বলার নেই। কিন্তু এই ম্যাচে আমরা দেখলাম লুই এনরিকে গোনজালো রামোসকে সামনে রেখে একটা টার্গেট ম্যান তৈরি করলো। ডটমুন্ড লেগে ওদের হচ্ছিল না, ডটমুন্ড সেটাকে কিভাবে ট্যাকেল করলো? সেকেন্ড লেগে ডটমুন্ডের মেন স্ট্র্যাটেজি কি ছিল? সেকেন্ড লিগে ডটমুন্ডের যে স্ট্র্যাটেজি ছিল সেটা খুবই সিম্পল, সাধারণ। সেটা হলো যে যেহেতু পার্ক ডে ফ্রান্সে খেলা হচ্ছে, আমরা শুরু থেকে ওরা চাইলো কি যে দেখবি যে পিএসজি অনেক বেশি বল পজিশন হোল্ড করছিল, যে খেলাটা আমরা প্রথম লেগে আশা করেছিলাম যে পিএসজি হয়তো খেলাটাকে স্লো করবে, এইখানে ওরা খেলাটাকে স্লো করতে দিচ্ছিল। এইবার ওদের যে দুটো উইঙ্গার, একদিকে ডেম্বেলে একদিকে এমবাপে, ওরা থ্রাইভ করে হলো তুই তোর ডিফেন্স লাইনের পিছনে যে জায়গাটা পাচ্ছিস সেইটা পাওয়া যাচ্ছে কিনা। ডটমুন্ড এটা বারবার করেছে যে এখানে দেখ, এনরিকে তুই বললি যে গনজালো রামোসকে টার্গেট ম্যান হিসেবে নিয়ে এলো, এইখানেও কিন্তু এই একটা জিনিস আনতে গেলে, পজিটিভ দিতে গেলে একটা তোমার নেগেটিভ হয়ে যাবে। কি নেগেটিভ হলো যে বারকোলাকে ওকে বসিয়ে রাখতে হলো। এবার বারকোলাকে তুমি যদি বসিয়ে রাখো তাহলে তোমার অ্যাটাকে পেস কমে যাবে। আবার এই বারকোলা পরে যখন ম্যাচে এলো তখন আমরা দেখলাম পিএসজির অ্যাটাককে আরো বেশি পোটেন্ট লাগছে। একদমই তাই। এই স্যাক্রিফাইসটাও লুইস এনরিকে লুইস এনরিকের মাথা খুঁড়োধার, সে ভেবে চিন্তেই করেছে। কিন্তু যতই ওরা পোস্টে মারুক আর কি, কিন্তু ডটমুন্ডের যে গ্রিটি পারফরমেন্স, ডটমুন্ডের যে হার্টি পারফরমেন্স, তুই বল না, কিছু ক্ষেত্রে লাকিও বলতে হবে, কিছুটা লাকও ফেভার করেছে, কিন্তু ফরচুন ফেভারস দ্য ব্রেভ। একদমই তাই। তুই 11 জন প্লেয়ার যারা মাঠে নামলো, সেই 11 জনের মধ্যে একজনকেও তুই বলতে পারবি না যে বিলো 6, অ্যাভারেজ 6 এর নিচে কেউ পারফর্ম করেছে ডটমুন্ডের। এই রকম খেললে আমার মনে হয় এই মানসিকতা কিন্তু তুই পিএসজি সব প্লেয়ারের জন্য বলতে পারবি না। সেখানে হাকিমি যখন 1-0 জিতছে ডটমুন্ড, হাকিমি সেই সময় মাথা গরম করে একটা কাট খাচ্ছে। বা আমরা যদি ডেম্বেলের পারফরমেন্সও দেখি, আমার ল্যাকলাস্টার মনে হয়েছে। প্রাক্তন ডটমুন্ডের সমস্ত প্লেয়াররাই খুব ল্যাকলাস্টার পারফরমেন্স সেকেন্ড লেগে। ডটমুন্ড মানে ডেম্বেলেকে তো মনে হচ্ছে যে বলটা ওর বন্ধু নয়, বলটা ওর শত্রু, বলটা পা থেকে বারবার বেরিয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা কি বলতো, এটা করে দেখানোর তাগিদ থেকে এটা বোধহয় হয় না। এবং এই করে দেখানোর তাগিদ যদি আমরা বলি, তাহলে ডটমুন্ডের থেকে বেশি করে দেখানোর তাগিদ বোধহয় ইউরোপিয়ান ফুটবলে আর কারোর থাকবে না। কারণ আগের বছর আমরা দেখেছি শেষ 10 মিনিটে, শেষ 5 মিনিটে ডটমুন্ড বুন্দেসলিগা জিততে পারেনি। হার্ট ব্রেক যাকে বলে, চূড়ান্ত হার্ট ব্রেক। আজ থেকে ঠিক 11 বছর আগে আমাদের সবার মনে আছে ডটমুন্ড চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠেছিল, যেই টিমে মার্কো রয়েস, ম্যাট হামেলস দুজনেই ছিল শেষ প্রহরী, এবং ওয়েম্বলিতে খেলা হয়েছিল। আবারও ওয়েম্বলিতে ফাইনাল, এরা দুজন আছে, ডটমুন্ড ফাইনালে উঠেছে। আলটিমেট রিডেমশন আর্ক যদি কিছু থেকে থাকে তাহলে ডটমুন্ডের এই চ্যাম্পিয়ন্স লিগ জয়টা সেটা হতেই পারে। বিশেষ করে তোর হামেলস আর রয়েসের জন্য, বিশেষ করে রয়েসের জন্য, কারণ রয়েস আমরা সবাই জানি ওই ডটমুন্ডের মতোই এমন একজন প্লেয়ার যাকে কেউ অপছন্দ করে না, সবাই পছন্দ করে। অনেকে ভাবে হয়তো যে ডটমুন্ডের হয়ে কিন্তু রয়েস হয়তো বুন্দেসলিগাটা জিতেছে, কিন্তু তা নয়। ও কিন্তু বুন্দেসলিগাটা জেতেনি। ওর যে বছর ও এসছে সে বছর ওরা সেকেন্ড হয়েছিল, ওর 2টো ডিএফবি পোকাল জিতেছে, ঠিক আগের বছর বুন্দেসলিগা জিতেছিল ডটমুন্ড। তো এটা যদিও রয়েসের সাথে কিন্তু আবার টার্মিচের খুব মানে ডটমুন্ডের কোচের ওর শুরু থেকে সিজনের শুরু থেকে সম্পর্ক খুব একটা ভালো নয়, কারণ রয়েস যত গেম টাইম চাইছে ও কিন্তু অতটা পায়নি, যে কারণে আমরা দেখছি রয়েস চলেও যাচ্ছে, রয়েস আর থাকছে। হ্যাঁ দেখ, রয়েসের খেলা এটা বয়স হয়েছে, তার থেকেও বড় কথা হলো এই যে ঘন ঘন ইনজুরি খেলে প্লেয়ারের উপরে একটা সেই ছাপটা তো পড়ে, সেটা রয়েসের খেলা দেখলে বোঝা যাচ্ছে। কিন্তু তাও আমরা তো ফুটবলের কি বলবো মিরাকেল, ফুটবল দেবতা যদি মুখ তুলে তাকান আর কি রয়েসের দিকে, তাহলে ওরাই জিতবে। দেবতাকে লাগবে, না হলে মুশকিল। এবং দেবতাকে লাগবে যে কারণে, সেই কারণ হচ্ছে সেকেন্ড সেমিফাইনালে আমরা দেখেছি একটা দেবতার কিছু অদৃশ্য হাত বোধহয় কাজ করে, যখন রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না। অদৃশ্য হাত, কার্লো আনচেলত্তির অদৃশ্য হাত, সান্টিয়াগো বার্নাবেউর 80,000 দর্শকের অদৃশ্য চিৎকার, পাপা পেরেজেরও কি অদৃশ্য হাত এখানে কাজ করে? দুষ্টরা বলবে সেই দিকে আমরা যাবো, সেদিকে সে কথা বলবে, কন্ট্রোভার্সি আমরা কিন্তু আমরা কন্ট্রোভার্সিতে আসবো। ফার্স্ট লেগ আমরা দেখেছি 2-2 ড্র এবং চূড়ান্ত এন্টারটেইনিং একটা ম্যাচ। সেকেন্ড লেগও তাই, গোটা টাইটাই খুব এন্টারটেইনিং। ফার্স্ট লেগ 2-2। কি মনে হয় ফার্স্ট লেগে বায়ার্ন কিন্তু অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদের থেকে বেটার খেলেছে? বেটার খেলেছে শুধু না, বেটার চান্স ক্রিয়েট করেছে, বেটার বল পজিশন রেখেছে। ওরা কিন্তু সেই অর্থে আবার ক্লিয়ার চান্স তৈরি করতে পারেন। এবার রিয়ালও যে এমন কিছু ক্লিয়ার চান্স তৈরি করেছে তা নয়, কিন্তু এই অদৃশ্য হাত, এই যে ভিনিসিয়াসের প্রথম গোলটা 24 মিনিটের মাথায় হয়ে গেল, এটা কিন্তু অ্যাগেন্স্ট দ্য রান অফ দ্য প্লে। এবং ওদের রিয়াল মাদ্রিদের আমরা দেখি গোল হয়েই যায়। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগে নামলে ওদের গোল হয়ই। কিন্তু আমরা এখানে থমাস টুশেলকে অনেক রকমভাবে ক্রিটিসিজম ফেস করতে হয়, বিশেষ করে এই সিজনে তো হচ্ছেই বুন্দেসলিগার পারফরমেন্সের জন্য। টুশেল আমরা দেখলাম ম্যাচের মাঝে খুব গুরুত্বপূর্ণ ট্যাকটিক্যাল দুটো চেঞ্জ করলো, যে চেঞ্জ দুটো তুই বলছিলি। সেটা খুব মজাদার চেঞ্জ, কারণ সানে যখন লিরয় সানে কি ট্যাকটিক্যাল চেঞ্জ দুখানাই, সেটা হলো যে ঠিক পার্সোনাল চেঞ্জ না, পজিশনাল চেঞ্জ। সেটা হলো যে বাঁ দিক দিয়ে ভিনিসিয়াস খুব জ্বালাচ্ছিল, ঠিক আছে, ও কি করলো বাঁ দিক থেকে এই যে লিরয় সানে, যে কিনা ম্যানচেস্টার সিটি থেকে বাইরে চলে আসার পিছনে একটা বড় কারণ হলো যে সে পেপ গার্দিওলা যতটা চায় ততটা ট্র্যাক ব্যাক করে না, ডিফেন্সে অতটা সাহায্য করতে আসে না, আর সেই জন্য ও হলো বাঁদিকে খেলতে চাইতো ম্যানচেস্টার সিটি টিমে। কিন্তু পেপ গার্দিওলা সবসময় চায় ইনভার্টেড উইঙ্গার্স খেলতে, যে বাঁ পায়ের প্লেয়াররা ডান দিকে খেলবে, ডান পায়ের প্লেয়াররা বাঁদিকে খেলবে। এইখানে দেখা গেল যে সানে বাঁদিকে শুরু করলেও অতটা এফেক্টিভ হচ্ছিল না ফার্স্ট হাফে, কিন্তু ওকে পরবর্তী সেকেন্ড হাফে ওকে কিন্তু লুকাস ভাস্কেজের সামনে ওর মানে সানেকে লেফট উইং থেকে রাইট উইংয়ে শিফট করে দেওয়া হলো। এইবার কি হলো, তাতে ও যে ইনসাইডে কাটিং করলে অনেকটা জায়গা পাচ্ছিল, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো, কারণ ও তো গোলটা করলো ওইভাবে সেম, মানে একদম ওই জায়গাটা দিয়ে গোলটা করলো। সেখানে টুশেলকে একটা বলতে হবে। আরেকটা দিক হলো যে যেহেতু ভিনিসিয়াস ওকে খুব রাফায়েল গুরের ওকে নামিয়ে দেওয়া হলো ডবল, মানে দুটো প্লেয়ার দিয়ে, একটা লেফট ব্যাক প্লাস দুটো লেফট ব্যাক হিসেব মতো, একদিকে মাজরাবির ওপরে রাফায়েল গুরের, এরা দুজনে মিলে ভিনিসিয়াসকে। এবার এই যে উইং এর কথা আসছে, আমরা কিন্তু কারভাহাল দেখছিলাম, মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদ কারভাহালকে মিস করছে ফার্স্ট লেগে, কারণ লুকাস ভাস্কেজ খেলছিল, লুকাস ভাস্কেজকে অতটা কনভিন্সিং লাগছিল না। যেটা তুই বলছিলি যে বল বন্ধু নয়, লুকাস ভাস্কেজকে দেখেও তাই মনে হচ্ছিল যে ঠিক বল তার সঙ্গ দিচ্ছে না। তো আমরা দেখলাম যে সেকেন্ড লেগে যখন কারভাহাল ফিরে এলো, চুয়ামেনি স্টার্ট করলো, সেকেন্ড লেগে রিয়াল মাদ্রিদ অনেকটা কন্ট্রোল নিয়ে, পুরোটাই কন্ট্রোল করলো, এবং এটা টুশেল জানতো। কারণ সান্টিয়াগো বার্নাবিউতে তুমি 2-2 ড্র করে এসছো, সান্টিয়াগো বার্নাবিউতে ধরে নিতেই হবে যে রিয়াল মাদ্রিদ স্কোর করবেই। আমার মনে পড়ে না যে রিয়াল মাদ্রিদ সান্টিয়াগো বার্নাবিউতে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেনি, মানে আমি আমার জীবদ্দশায় দেখেছি হয়তো সেই মরিনিও আমলের আগে। সুতরাং এটা সেকেন্ড লেগটা একটা কুইন্টেসেনশিয়াল রিয়াল মাদ্রিদ পারফরমেন্স, যেটা বছরের পর বছর তারা করে চলেছে। এবং এখানে হোজেলু নেমে 2 গোল। আমরা রিডেমশন আর্ক বলছিলাম, এর থেকে বড় রিডেমশন আর্ক আর কিছু হতে পারে? হোজেলুকে কোথায় মনে পড়ে, কোন ক্লাবে লাস্ট মনে? আমার মনে পড়ে স্টোক সিটিতে, ঠিক আছে, স্টোক সিটিতে খেলছে, 10 ম্যাচে 1 গোলও করেনি, স্টোক সিটি থেকে বের করে দেওয়া হলো। এবং হোজেলুর একটা যার রেলিগেশনের ইতিহাস আছে, হ্যাঁ, সে বারবার হয়েছে, যে টিমেই খেলেছে রেলিগেট হয়েছে, সেই হোজেলু কিনা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে একটা ব্রেস এবং কামব্যাক ভিক্টরি রিয়াল মাদ্রিদের 2 গোল করে টিমকে জেতালো। কিন্তু সেই হোজেলু থেকেও বেশি ইম্পর্টেন্ট এই ম্যাচে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। আমরা দেখছিলাম কিমিচকে হেঁটে হেঁটে কাটিয়ে নিচ্ছে। হ্যাঁ, এইখানে একটা কথা বলার আছে, সেটা হলো যে এই যে দেখবি ভিনিসিয়াস জুনিয়র যদি আমরা খেলাটা দেখি, তাহলে কিন্তু ফার্স্ট হাফে অতটা এফেক্টিভ হচ্ছিল না। তার কারণ কার্লোস আনচেলত্তি একদম ট্র্যাডিশনাল একটা 4-4-2 ফরমেশনে খেলে। শুরুতে দেখছিলাম আর কি আমরা যে ভিনিসিয়াস জুনিয়র দুটো সেন্টার ফরওয়ার্ড, ও আর রড্রিগো একদম ওপরে দুটো 4-4-2-2-তে খেলছিল। সেকেন্ড হাফে ভিনিসিয়াস জুনিয়রকে বাঁ দিকে লেফট উইঙ্গার হিসেবে ছেড়ে দেওয়া হলো, এবং তার সাথে সাথে ফার্লান মেন্ডিকে আমরা দেখছিলাম যে ও বারবার আন্ডারল্যাপ করছে। এবার ওইখানে কি হলো যে এই খিমিচের সাথে তুই বলছিলেন হেঁটে হেঁটে কাটিয়ে নিচ্ছে, এই খিমিচের সাথে ও বারবার 1:1 ও আইসোলেটেড হয়ে যাচ্ছিল। এবার তুমি ভিনিসিয়াস জুনিয়রের সাথে আমরা খুব কম প্লেয়ারকেই দেখেছি যারা আর কি আইসোলেট হয়ে গেলে বেঁচে যায়,
একদম। সেখানে কিমিচ গত 10 বছরের এই জেনারেশনাল ট্যালেন্ট, কিন্তু কিমিচ যতবার ভিনিসিয়াস জুনিয়রের দিকে এগিয়ে যাচ্ছিল মনেই হচ্ছিল যে কাটিয়ে না। হ্যাঁ, এবার এখানেও আবার সেই একই কথা বলতে হয় যে এইখানেও কিন্তু সেই সানের কথা বলতেই হবে। দেখ, সানেকে যে জন্যে ওই ফার্স্ট লেগে ওকে বাঁ দিক থেকে ডান দিকে আনা হলো কারণ ও ট্র্যাক ব্যাক করছে না, সেকেন্ড লেগে কিন্তু ওটাই ভোগালো যে ও কিন্তু রাইট উইং থেকে আর ট্র্যাক ব্যাক করছিল না। ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়ারকে যদি তোকে সামলাতে হয় একজন দিয়ে করা খুব কঠিন, ওকে সবসময় ডাবল কভারিং এ রাখতে হবে। ম্যানচেস্টার সিটি দেখিয়েছে এটা কি করে করা যায়। ওদিকে যখন সিটি খেলছিল কাইল ওয়াকারের সাথে ডান দিকে যেই খেলুক, কখনো বার্নার্ডো সিলভা, যেই খেলুক, ফোডেন যেই খেলুক ডান দিকে, তারা কিন্তু একদম নিচে এসে ওকে ডবল কভারিং এ রাখছিল। এইখানে কিন্তু আমরা সেটা দেখলাম না, যেই জন্য ভিনিসিয়াস জুনিয়র বারবার ভয়ঙ্কর হচ্ছিল। এখানে আরেকটা ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা হলো যে এই মুহূর্তে আমরা পৃথিবীতে দাঁড়িয়ে যে সমস্ত টপ প্লেয়ারদের কথা বলি, যেমন এমবাপে, হাল্যান্ড, বেলিংহাম, কেভিন ডি ব্রুয়নে, এদের মধ্যে কিন্তু সচরাচর ভিনিসিয়াস জুনিয়রের নাম আসে না। কিন্তু যদি ক্লাচ পারফরমেন্স দেখিস গত 3-4 বছর ধরে, সেখানে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র টপ 5 প্লেয়ারের বাইরে যায় না কোনোভাবেই। এবং এই ম্যাচেও কিন্তু সেটা প্রমাণ হলো এই লেগে। যতই অ্যাটাক তৈরি করুক, নয়ার যে গোলটা খেলো 87 মিনিট, নয়ার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। মনে হচ্ছিল 2013 নয়ারকে দেখছি। হঠাৎ করে 87 মিনিটে এসে কি করলো নয়ার, ইনএক্সপ্লিকেবল। মানে এটা তুই গোলকিপার, তুই অনেক ভালো বলতে পারবি। এটা একটা আনফরগিভেবল একটা ব্লান্ডার। মানে বলের থেকে চোখ সরিয়ে নেওয়া, এই ভুল আমরা ক্লাব ফুটবলে, মানে একেবারে স্কুল ফুটবলেও দেখি না। পাড়ার ফুটবলে এই ভুল দেখলেও আমি শুনছিলাম অনেকে বলছে যে হয়ে যায় না, এটাকে ক্ষমা করা যায় না, ক্ষমার অযোগ্য একটা। নয়ারের ইন্টারভিউ দেখছিলাম ম্যাচের পরে, নয়ারকে মানে এরকম ডিপ্রেসড আমি জীবনে খুব কম দেখেছি। কারণ নয়ার সবসময় জানি একটা জার্মান রক্ত, একটা ককি, সবসময় একটা কলার তুলে ঘুরে বেড়াচ্ছে এরকম ভাব। সেখানে ওকে এতটা ডিপ্রেস দেখলাম। কিন্তু এখানে একটা ডিবেট আছে যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে নয়ার যদি ওই ভুলটা না করতো, বায়ার্ন মিউনিখ হয়তো ম্যাচটা বের করে নিত। কিন্তু আমি এইরকম পার্সপেক্টিভও দেখছি যে যেটা আমি ফেলে দিতে পারি না, যে রিয়াল মাদ্রিদ হয়তো গোল করতোই। তোর কি মনে হয় যে ওইটা যদি গোল নাও হতো তাও কি একটা গোল লেখা ছিল রিয়াল মাদ্রিদের? হ্যাঁ, আমার মনে হয়। তার কারণ তুই যদি গোটা ম্যাচের যদি তুই অন্তত এক্সজি দেখিস, তাহলে রিয়াল মাদ্রিদের এক্সজি হলো 2.09, সেখানে বায়ার্নের এক্সজি হলো 0.01, 0.04 এরকম কিছু একটা। তো যে অ্যাটাকের যে মানে কি বলবো, যে কোয়ালিটি চান্স রিয়াল মাদ্রিদ ক্রিয়েট করছিল, তাতে একটা গোল হতোই, যে জন্য সেকেন্ড গোলটা হলো। এবং যে কারণে নয়ারকে ওরকম ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স দিতে হচ্ছিল, কারণ এত ভালো ভালো চান্স ক্রিয়েট হচ্ছে। তুই ভাব না, ফার্স্ট হাফে যে সেভটাও, যে প্রথমে যে ভিনিসিয়াস রড্রিগো যে শটটা পোস্ট লেগে রিবাউন্ড করলো, তারপরে নয়ার যে সেভটা দিল, ওটা তো মানে ভাবা যায় না। ওরকম সেভ নয়ার ছাড়া আর কেউ করতে পারে না। কিন্তু দুটো গোলের মধ্যে সেকেন্ড গোল নিয়ে একটা খুব ক্লোজ অফসাইড কল আমরা দেখলাম। বায়ার্নের যে গোলটা ক্যান্সেল না, যেটা আমি বলছি প্রথম রিয়াল মাদ্রিদের যে গোলটা, সেকেন্ড গোলটা হলো, সেখানে একটা ক্লোজ অফসাইড কল ছিল। কিন্তু সেটার পরে বায়ার্নের যে গোলটা ক্যান্সেল হয়ে গেল, বা যে গোলটা সময় খেলা এগোতে দেওয়া হলো না, এটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট ম্যাচে। মানে এটা ইউএফআর রেফারিং ইতিহাসের একটা আমার মনে হয় যে এটা একটা বেশ কালো ধাব্বা হয়ে থাকবে। তার কারণ এখানে প্রধান প্রশ্ন আমার মনে হয়, যেটার পর তুই তোর পার্সপেক্টিভ বল, যে হুইসেলটা কেন বাজানো হলো ওই সময়, বা ফ্ল্যাগটা কেন তোলা হলো? আমি জানি না, সত্যি আমি জানি না। কারণ অফসাইড হয়েছে কি হয়নি, আমরা এখন দেখি সবসময় যে VAR যখন চলে এসছে, VR যখন চলে এসছে, তখন খেলাটা চলতে দেয় রেফারিরা, যে হয়ে যাক, তারপরে তোমার তো ফিরিয়ে এসে সেই ডিসিশনটাকে চেক করে সেটা ঠিক না ভুল সেটা দেওয়ার তো তোমার কাছে সেই স্বাধীনতাটা আছে। তাহলে তুমি কেন, প্রথমত লাইন্সম্যান কেন ফ্ল্যাগ তুললো, এবং ফ্ল্যাগ যদি তুলেও থাকে, রেফারি সেটাকে দেখে অ্যাকনোলেজ করে বলতো যে হ্যাঁ ঠিক আছে, তুমি তুলেছো, খেলাটা চলতে দাও। সে বাঁশি কেন বাজালো? কারণ আনচেলটি পরবর্তীকালে প্রেস কনফারেন্সে এসে বলেছে, দেখুন আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে প্লে টু দ্য হুইসেল, আমাদের ছেলেরা তাই করেছে, রেফারি বাঁশি শুনেছে, ওরা খেলা থামিয়ে দিয়েছে। কারণ এখানে একটা কেস, এটাও আমরা মানে এই পার্সপেক্টিভেও দেখতে পারি যে যদি খেলাটা না থামাতো রিয়াল মাদ্রিদ, তাহলে হয়তো বায়ার্ন গোলটা করতে নাও পারতো। ঠিকই, কিন্তু খেলাটা থামানোটাই ওখানে একটা ভুল, যেখানে এই মডিফিকেশন এখন এসেছে। এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের মনে রাখতে হবে যে এই সেম রেফারি ওয়ার্ল্ড কাপ ফাইনালেও ছিল, ওয়ার্ল্ড কাপ ফাইনালেও রেফারিং নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল। কিন্তু কিরম তুই ফুটবল ইতিহাস মানে বলে না যে হিস্ট্রি রিপিট ইটসেলফ, অ্যাকচুয়ালি রিপিট করে না ইতিহাস কখনো। ইতিহাস অনেক সময় ছন্দ মিলিয়ে দেয়, ইট রাইমস সামটাইমস, কিন্তু রিপিট হয় না। এই আনচেলটি যখন বায়ার্নের কোচ ছিল,
সেমিফাইনালে এই সেম রিয়াল মাদ্রিদের সাথে ওদের খেলা হয়েছিল, দুটো অফসাইডে গোল, মানে পরবর্তীকালে দেখেছি, তখন ভিআর আসেনি, আমরা পরবর্তীকালে রিপ্লেতে দেখেছি ক্লোজ অফসাইড ডিসিশন, রোনাল্ডো দুটো গোল করে ফাইনালে তুলেছিল রিয়াল মাদ্রিদকে। তখন কিন্তু আনসেলটি রেফারির এগেনস্টে আঙুল তুলেছিল। আজকে সেই আনসেলটি রিয়াল মাদ্রিদের কোচ, রেফারিং ডিসিশন নিয়ে কথা হচ্ছে, বলেছি আমি রেফারির বাসিতে খেলতে বলেছি প্লেয়ারদের, এবং আমরা দেখলাম দুটো সেমিফাইনালে কিভাবে আমরা আশা করেছিলাম অনেকে হয়তো যে বায়ার্ন মিউনিক ডর্টমুন্ড একটা বুন্দেসলিগার ডার্বি হবে, কিন্তু সেটা না হয়ে 14 বারের চ্যাম্পিয়ন বনাম একবারের চ্যাম্পিয়ন। ডর্টমুন্ড যখন জিতেছিল তখনও কিন্তু সেইবার ডর্টমুন্ড মানে টপ 4 এর বাইরে ফিনিশ করেছিল। সুতরাং দেখা যাক এই তুই যেটা বললি ইতিহাস ছন্দ মিলিয়ে দেয় কিনা, 15 নম্বর বার চ্যাম্পিয়ন হয় কিনা রিয়াল মাদ্রিদ, এই পুরোটাই আমরা দেখতে পাবো ফাইনালে। আমরা ফাইনালের প্রিভিউ এবং তারপর ফাইনালের রিভিউ নিয়ে আবার আসবো ফুটবল ফান্ডাতে। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশানে থাকবে, আপনারা চেক করুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করুন, এবং আমাদের পরবর্তী এপিসোড পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।